কিছু জিনিস ক্লিয়ার হলো আর কিছু জিনিস ক্লিয়ার করতে এলাম, কারণ বহু চর্চিত একটা বিষয় ভ্যারাইটিস মানুষ ভ্যারাইটিস হিসাবে সেটা প্রেজেন্টেশন করছে, সেই বিষয়ে আমি বলতে এলাম। আর কিছু বিষয় আমি শুনলাম, সেই বিষয়ে আমি বলতে বসলাম। দেখো, এই যে বুনো মোষ যাকে বলা হয়, সবাই জানো তোমরা, এই বুনো মোষ এটাও কিন্তু এসছে ওই দিককার মানুষদের থেকে, মানে যেদিকে এখন সে ঘেঁষে মানে অন্য কিছু অনেক কিছু বেশ কিছু দেখানোর বোঝানোর চেষ্টা করছে। তা অনেক অনেক কিছু বলতে এলাম। তা যেটা আমি ক্লিয়ার হলাম সেই বিষয় বলি, আর কিছু বিষয় আমি ক্লিয়ার করব সেটা পরে বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দেখলাম অনেকে ভিডিও দেখলাম, আমি এখানে কিছু বক্তব্য রাখবো। বুনো মোষের মতন মানুষের সংখ্যা আমাদের ওয়াইটিতে বেশি, যারা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়, যারা তোমার সাথে পাচ্ছে না, তোমার ক্যারেক্টারে চলে যায়, তোমাকে বলা বিরুদ্ধ পক্ষের কথাগুলো তারা আবার বলতে আরম্ভ করে, মানে পোক্ত হয় না ব্যাপারটা, বুঝতে পারছি। কিন্তু এরাই একটা সময় হরিহর আত্মা, গলায় গলায় প্রেম নিবেদন, তখন সে বুঝতেই পারেনি তার সাথে কেন এরকম মানুষের বন্ধুত্ব। মানুষ যখন বলছে তখন বলছে না, বুঝতে পারিনি, বলেছো তোমরা, তারপর বুঝতে পেরেছি লয়াল না, সত্যবাদী না। এটা বোঝাই যাচ্ছে। তাই এই রকম আমি বলবো বুনো মোষের সংখ্যাটা আমাদের ওয়াইটিতে বেশি, এবং আজকে পুরো 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 পরিষ্কার। আমি বলতাম না 2 টাকা 4 টাকার কয়েন, কেন বলতাম? পুরো পরিষ্কার। বুনো মোষ যদি ফোন করে বলতে পারে, আসবো আমি, দালালকেও ছেড়ে কথা বলবো নি গো। বুনো মোষ যদি ফোন করে বলতে পারে যে আমাকে কমিউনিটিতে দে, তাহলে আরও অনেকেই বলতে পারে। আর আমরা প্রতিনিয়ত দেখেছি তার হয়ে বলতে বসলেই তাকে কমিউনিটিতে দোদুল্যমান করতো। কমিউনিটিতে দুলে কিছু হয় না, তাহলে কমিউনিটিতে দুলে আজকে অনেকেই অনেক দূর এগোতে পারতো। নিজের বলার ক্ষমতা রাখতে হবে, আর সেই ক্ষমতার মধ্যে দোগলামো থাকবে না, ছল চাতুরি থাকবে না, মিথ্যাচারিতা থাকবে না। আমাদের ওয়াইটিতে যারা যারা দোগলা এবং মিথ্যাচারিতা করেছে তাদের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে আবার নতুন করে অনেক কিছু জানতে পারলাম। আমাদের একটা সার্কেল হয়ে গেছিল, মতের মিল, কন্টেন্টের মিল, তাই এর মধ্যে অবশ্যই করে রিম্পা পড়ে। রিম্পার সাথে আমার অনেক কিছুতে মিল হয় না, কোনোদিন ফোনাফোনি হয়নি। আমি তো বাবা ওর সাথে ঝগড়া, ওকে আমি বকতে ছাড়ি না, আর ও নিশ্চয়ই অনেক সময় আমার উপর অভিমান করেও ও বেফাস অনেক কিছু বলেছে, আমি বলিনি। তারপর ও বুঝতে পেরে নিজেকে কারেকশান করে সব সময় ও কিন্তু আমার কাছে বলেছে এটা আমার ভুল হয়ে গেছে, সেটা অফ ক্যামেরা হোক আর অন ক্যামেরা হোক, সেটা অন্য বিষয়। আমি বলতে চাইছি এই যে বুনো মোষ, একটা সময় রিম্পা কি বলবে, রিম্পা কি আজকে ভিডিও করবে, এর উপর চুপ করে তাকিয়ে থাকতো। আজকে তাকে শিখণ্ডী বানিয়ে এবং দালালের পক্ষ হয়ে ভিডিও করে বিশাল একটা ছিপে ছিপে করে কথা বলে ভাবতো বিশাল বলে ফেলছি। এর মতন দোগলা আমি এর সাথে কোনোদিন মিশিনি, কথাও বলিনি। মানে আমার কে জানে, আমার সত্যি করেই ভালোই লাগতো না, আমার অবাক লাগতো সত্যি। বাবা, রিম্পা পারেও, রিম্পা এখন বুঝেছে। এরপরে আসি ফোনাফুনি। দেখো, ফোন নাম্বার তখনই দেয়া নেওয়া হয় একটু আলাপচারিতা, একটু মতের মিল, একটু ভালো লাগা, এর থেকে। তো সেরকম জায়গা থেকে আমার আর রিম্পার হয়েছে। কিন্তু লেকিন আজকে দালাল কিছু পরিষ্কার করলো, এইগুলোর সাথে আমি সহমত হতে পারলাম না। কেন, কি দরকার? আমি ওর থেকে ফোন নাম্বার নেব, তাকে ফোন নাম্বার দেবো, তাকে মেসেঞ্জারে নক করব? একদম নিপাট ভালো হয়ে সমস্ত দোষ ওই গুজাতার কোটে দেওয়াটা আমি কিন্তু মানতে পারলাম না। গুজাতা অবশ্যই করে পদক্ষেপ নিয়েছিল যে মন্দিরার সাথে একটা মিউচুয়ালে আসা হোক, আর সেটা যেন শর্ট আউট হয়ে যায়। সেখানে দালালের দিক থেকে কিছু রকম ছিল না মনের মধ্যে, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি, মানে গুড়গুড়ু হয়নি, সেটা মিথ্যা কথা বলছে। তারও সদার্থক একটা ভাবনা চিন্তা ছিল, আর থাকারই কথা। কোর্ট কেস, পুলিশ, থানা,
এইসব হ্যারাসমেন্ট আর টাকার ধ্বংস, আর কিছুই না। তবে হ্যাঁ, এই পর্যন্ত যেন না যায় সেই দিকটাও দেখতে হবে। আদা জল খেয়ে যেইভাবে এমএসএলদের বলা হয়েছিল সেটা এখনো মানুষ ভোলেনি, তাই না? তা বলে কি সে ভুল বুঝতে পেরে কারেকশন হচ্ছে না? সেটা তার ব্যাপার, আমি ওই ব্যাপারে আসছি না। আমি বলছি এই যে বললাম না বুনো মোষের মতন ক্যারেক্টার, এই মিস শিলিও, আজকে বলতে বাধ্য হচ্ছি। আমাকে একজন এসে বলল এসবি, যে দিদি না আন্টি কি বললো, যে আমি তোমাকে প্রথম দিন থেকে দেখি, তোমাকে কমেন্ট করে উঠতে পারি না, কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, কিন্তু মিস শিলি তোমাকে কী সব বলছে, কিন্তু মিস শিলিকে নিয়ে ভিডিও তো করিই না। বলছে ওর মেয়ে নাকি আমাকে কি বলেছে, চুড়েল নাকি। তা মেয়ে কন্ট্রোভার্সি দেখে, ভালো না তো। এখন কেন কন্ট্রোভার্সি তুমি চ্যানেলগুলো ভিজিট করতে বলো? বারণ করো, ভালো না। কেন বলবে আমাকে? আমি কি বলেছি? তোমাকে কিছু বলেছি যার কারণে তোমার মেয়ে আমাকে এই বিশেষণে ভূষিত করছে? মিশিলি, আমার ছেলে কাউকে করবে না, এটা আমার শিক্ষা, বুঝলে? এটা একটা অ্যাটমসফিয়ারে বেড়ে উঠেছে, যেই অ্যাটমসফিয়ারে বড়দের সম্মান দেয়া আমার ছেলে শিখেছে, বিশ্বাস করো। আজকে তোমার মেয়ে এটা বলাতে বোঝা গেল তোমার শিক্ষা দীক্ষা সন্তানদের মানুষ করার ক্ষেত্রে কতটা তুমি ব্যয় করতে পেরেছো প্রপার ওয়েতে। এটা আমাকে 2-3 দিন আগে বলেছিল। আমি বললাম ছাকে, অনেকেই অনেক বলবে, কিন্তু সবার প্রশ্নের উত্তর বা সবার কথার উত্তর দিতে বসলে হবে না। কারণ আমার কন্টেন্ট যেটা যেটা আমার ভালোবাসার মানুষরা পছন্দ করে, তাদের জন্য যাকে তাকে নিয়ে বসলেই তো টুকুকাল বলছে দীপ্তি দিদিভাই বলে ও আমার দিদিভাই, আমি এদের চিনি না, মানে রন, হ্যাঁ চিনি না, ওর ইন্টারেস্ট গ্রো হচ্ছে না, যেটা শিপ্রা বা সবাইকে ঘুরে ফিরে দেখে, পম্পাও দেখে হয়তো, কিন্তু টুকু ওই দরজা খুলে দিদিভাই, মানে পাশের বাড়িটা দিদিভাই, যার জন্যে ও দরজা খুলে মানে ইউটিউব খুলে ও দেখে যে দিদিভাই কী কী কন্টেন্ট করলো, মানে কোন কন্টেন্টটা করলো যেটা ওর পছন্দ। তা হতেই পারে, তাই জন্যে আমি সবাইকে নিয়ে বলবো না। আমি বলবো মিশিলিকে, মেয়ে এটা বলছে তুমি শাসন করোনি, উৎসাহিত করেছো, বলো তো? আজকে আমার ছেলে তোমাকে বা অন্য কাউকে বললে চড়িয়ে গাল লাল করে দিতাম, বিশ্বাস করো। মেয়েকে শিক্ষা দাও, এখনই এই কন্ট্রোভার্সির জোনে ঢুকিও না। দেখছো তো এই যে তোমাকে নিয়ে সবাই কাটাছেঁড়া করেছে না? তা বাড়িতে তো ও সব কিছু দেখছে, ক্রিয়েট করা ঝগড়া, দাম্পত্য জীবন এখানে বিক্রি করছো না বলো? তাহলে নিজেকে শুধরাও, দেখবে সন্তানরা শুধরে গেছে। তুমি যা যা করছো তোমার 2 মেয়ে সমস্ত কিছু দেখছে। ইভেন মন্দিরা সোমনাথের হুলের ওর মা আসা, কেন তুমি তোমার মেয়েদের সামনে ভিডিও করছো, তোমার ফোনের পিছনে ছবিতে দেখা যাচ্ছে তোমার মেয়েরা পড়ছে তোমার পাশে বসে। তারা পড়ছে কি, কান খাড়া করে তোমার এই অন্যের পরকীয়া কি সুন্দর বিশ্লেষণ করছো সেগুলো শুনছে। লুক লাইক এ লেলো, সমস্ত কিছু কিন্তু ওর ছেলে জানে। আজকে প্রচুর জিনিস বলতে বসবো। তাহলে মেয়েদের শাসন করো। মেয়ে কি বলেছে সেটা ওয়াইটিতে বললে 5 জন তোমার মেয়েকে খারাপ বলবে, বুঝলে? আমার ছেলে কিন্তু বলতে সাহস পাবে না। একদিন কি একটা বলেছিল, ক্ষমা চাইছিলাম, তাও ওকে ওই নিজেকে বলেছিল মা আমাকে বড় হতে দিচ্ছে না। ন্যাচারালি সব সন্তানরা মায়ের কাছে সেই ছোট্টটি, শুধু আমি দেখি ক্যাথাকে সন্তানের নাম মুখে আনে না, ভাবাই যায় না কি পড়ে গেল, কি কেটে গেল। আমার একবার মারাত্মক জ্বর, ওই হালকা পলকা ওই করোনায় হয়েছিল, সে অনেক আগে বলছি, মানে ওই 23-এ প্রথম দিকে হবে। আমি বাবার বাড়ি চলে গেছি, কারণ আমি জ্বরে শুয়ে থাকবো, কেউ আমায় জোর করে খাওয়াতে পারবে না। জোর করে খাইয়ে ওষুধ খাওয়াতে হবে তো পেটে কিছু পড়বে, আমি জানি। আমার ছোটদার বউ শুনবেই না, আমাকে সোনাই নিয়ে গেছিলো। আমি ওখানে বেশ 4-5 দিন জ্বর, আমাকে ওই পম্বা জোর করে খাইয়ে সর্দি ওষুধ খাইয়ে তারপর টিউশনিতে বেরোতো। তা ও আর ওর বাবা থাকতো। একদিন গেছে, গিয়ে দেখি ওর দেয়ালে বোধহয় ছুঁড়ে গেছে এই জায়গাটায় না। সেই সময় ওই যে করোনার পিরিয়ডে না কিছু হলে সারতে দেরি হতো, ওর এই ছড়ে যাওয়ার জায়গাটা না মনে হচ্ছে গরম কিছু পড়ে ফোসকা হয়েছে। আমার তো শরীর ভালো না, এরকম করে তাকিয়ে দেখেছি ওর ওইটা। বললাম শরীরটা কী হয়েছে? বলে দেয়ালে ছেড়ে গেছে, সাইকেল নিয়ে উঠছিলাম আর স্পিডে, মানে আমাদের কমিউনিটি হলে ঢোকার সময় ওর দেয়ালে হয়েছে। আমার না জ্বর কোন জানলা দিয়ে পালিয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আমি প্যাক করে আমার আবাসনের থেকে আমার কমপ্লেক্স বেশি দূরে না,
10 মিনিটের হেঁটে এলে। আমি টোটো নিয়ে আসতে বললাম, টোটো এনে আমার জ্বর চলে গেছে, আমার শরীর ঠিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আসার পথে নিভা মেডিকেল থেকে, ওষুধের দোকান থেকে, ওর ড্রেসিং করার থেকে আরম্ভ করে সব জেনে এসে গরম জল করে ওয়াশ করে ব্রেক পাউডার দিয়ে মানে ওই নেসোফেয়ার নাকি এরকম একটা সাদা ওষুধ আছে, লাগিয়ে মানে 3বার দিয়ে দিলাম। কোথায়? আমি তখন ভাবলাম আমি তো অসুস্থ ছিলাম, কি রে বাবা, সত্যি আমি নেতি ছিলাম, জোর করে করে খাওয়ার তো পম্পা। আমি উঠতাম, ওষুধ খেতাম, আর বলতাম আমাকে গলা ভাত দাও। ও আলু সিদ্ধ দিয়ে গলা ভাত, ছোট্ট একটা কাঁচা লঙ্কার ডোলে ঘি দিয়ে আমাকে দেখতো, খাবো, তারপর যেত। আমার ছেলে বড় হয়ে গেছে তো আমার মনে হচ্ছে ওর এটা, আমি যদি এইটা না ট্রিটমেন্ট করি এটা আরও ছড়িয়ে যাবে। সন্তান, আর যেই সন্তান বুকের দুধ ছাড়েনি সেই সন্তান মা কি করে ছেড়ে আসে, এটা নিয়ে বলবো। অনেকের অনেক কিছু দেখলাম, বলবো। তার আগে দালাল পর্বটা সেরে নিই। আমি আরেবারের ঠারে বুঝতেই পারছিলাম এই যে সুপ্রিম, রিম, সু, এইসব আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি। হতেই পারে মতের মিল, সবসময় দা কাটারি সম্পর্ক থাকবে, এটা আমরা আমাদের যেই ডোমেস্টিক এরিয়ায় থাকি আমরা চিরশত্রু কাউকে বানাতে পারি না তো। মতের অমিল হতেই পারে, দুটো হতে পারে, আর 8টা তো মিল হতেই পারে। ওই দুটো অমিলের জন্য 8টার মিলকে তো সরিয়ে রাখতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে একটাও, এই যে রিম্পার যে এই যে সদার্থক বার্তা দিচ্ছে, আমি একটাও কি নেমে গেছি কোমর বেঁধে? কিন্তু রিম্পা এইটা জানে যে আমি দীপ্তিদিকে মোল্ড করতে পারবো না, দীপ্তিদির এটা কন্টেন্ট। ঠিক তাই, আমি যাকে কন্টেন্ট করেছি তার ভুল দেখলে অবশ্যই বলবো। রিম্পার সাথে সুপ্রিম হতেই পারে, সেটাকে আমি কখনো আমার অস্ত্র মনে করব না। সে মনে করেছে, সে তো আমাকে বলে করেনি, দাসখত লিখে দিয়ে করেনি যে দীপ্তিদি আমি সারা জীবন ওর এগেনস্টে নেগেটিভ ভিডিও করব, পজিটিভ কিন্তু করব না। তারপর যখন মনে করেছে পজিটিভ করবে বা হাই হ্যালো করবে ভিডিওর মাধ্যমে, তখন সে কি যখন সে পারমিশন নিয়ে করেনি তখন আমি তাকে কেন বলবো এই তুমি যেতে পারবে না? তাহলে সেটা আমার আপব্রিঙ্গিং, আমার ক্যারেক্টার, আমার সমস্ত কিছু বার্তা দেবে। হতেই পারে প্রাপ্তবয়স্ক আমার অনেক আগে এসছে ওয়াইটিতে, হ্যাঁ ভুল করলে শাসন করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো বলেছি এরা কমিউনিটিতে দোলার জন্যে এর পায়ে তেল মাখাচ্ছে। কজন আছে আমাকে বলুক, দালাল কজন আছে যে ওর ওই ভিডিও করে? ওর ওই ভিডিও তারাই করতো যারা মনে করতো যে আমি কমিউনিটিতে দুলবো আর পায়ে তেল মাখাবো, বাটারিং করব, অয়েলিং করব। আর বুনোমোষ, আমি তো একেও বলি ও যা জিনিস, রিয়েলি ও যা জিনিস, আমার থেকে বেশি জানে কাবেরী আর রিম্পা। এরা ভালো বলতে পারবে যে এ কী খতরনাক, এই চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে আজকে চোর আসবে সজাগ থেকো। তাহলে এইরকম ক্যারেক্টার আমাদের ওয়াইটিতে প্রচুর, যারা বন্ধুরূপে রয়েছে কিন্তু কখনোই ভালো চায় না। তারা মনের মধ্যে এত জিনিস, এত কিউরিওসিটি, এত প্রশ্ন নিয়ে বন্ধুত্ব করে, আর যেই সময় পায় কালসাপের মতন ছোবল দেয়। এইগুলো আমরা দেখেছি ওয়াইটিতে, এইগুলো দেখা যায়, এইগুলো অবাক হওয়ার কিছু না। গুজরাটার সম্পর্কেও শুনলাম, বাপরে বাপ, ও ভিডিও করবে, ও বুঝিয়ে দেবে কিভাবে বলতে হবে। তাই এইরকম মানুষের সংখ্যা তো বেশি। তারা ওই বলতে করে বললাম আর সব এসে শুনলাম, এটা তো হয় না। শোনার মতন করে যুক্তিযুক্ত কথা বলতে হবে। আর দোগলামি, মিথ্যাচারিতা ওয়াইটি মেনে নেয় না, এ আমি প্রচুর দেখেছি। দোগলামও মেনে নেয় না ভাই, দোগলামও মেনে নেয় না। দালাল আমার কন্টেন্ট, কোনো দিন অ্যাকচুয়াল এপাশ ওপাশ হবে না। হ্যাঁ, ও বলেছে সীমার সাথে আমার সখ্যতা হতে পারে, সীমার সাথে, রিম্পার সাথে হতে পারে, না হওয়ার কি আছে? কিন্তু চিন্তা করো তো, চোখ বন্ধ করো, তোমরা বন্ধ করে চিন্তা করো, কাজলদানির থেকে আরম্ভ করে কিনা বলেছে সীমাকে এই দালাল। সীমা মনে হচ্ছে ছেড়ে দিয়েছে, সীমাও বলেছে, তারপরে কোথাও না কোথাও গিয়ে দেখেছে হ্যাঁ ও ঠিক বলছে। আমার তো মনে হচ্ছে এতদিন পর, 1.5 বছর পর ও ঠিক কথাটা বলেছে যে সীমা কখনোই প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি ওদের দাম্পত্য জীবনে। সেটা নিয়ে বলা এবার আরম্ভ করলাম। ওটা আর কি দালাল কাণ্ড, মানে দালালের সাথে কি কি হয়েছে
আর সত্যি করেই অনেক দেরি হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড কী গো আজকে ভিডিও দিলে না? ওর অফিসে তো আনলিমিটেড ওয়াইফাই, ও চালিয়ে কম করে ও কাজ করে। দালালের হাজব্যান্ডও জিজ্ঞাসা করেছে কী ব্যাপার, সত্যিই তো। আর ও ভেবেছিল এড়িয়ে যাবে, আমি জানি না এড়িয়ে যাবে কি যাবে না। ও যেটা সঠিক সেটা বলেছে, তবে আমি কিছু কিছু জিনিসে অবজেকশন। আমি একে ওকে নক করে কেন নাম্বার নিতে যাব এইটা তো বলার সুযোগ পাবে এখন বুনোমোষ। সেই জন্যে এইখানে কোনো পীড়িত করার জায়গা না, বন্ধুত্ব করার জায়গা না, মন দেয়া নেওয়ার জায়গা না, মনের কথা বলার জায়গা না। তার প্রমাণ আমরা কিন্তু সব পেয়ে গেছি, যে সুন্দর করে আমরা ফোনে গল্প করি, তারপর সেগুলো রেকর্ড করি, তারপর সেগুলো ছড়িয়ে দিই, শোনাই। তা আমি এই কারণে বলছি, আরও অনেক কিছু জানতে শুনতে দেখতে পারবে তোমরা। যেটা বলার বিষয়, এই যে ক্লিন চিট, পায়েল বসু সব ছেড়ে আমাকে বলছে, এই যে মানে দালালের নাম করে বলছে প্রথম অক্ষর, যে ও যে ক্লিন চিট দিল, এটা কি করে কেন নয়, এটা নিয়েই বসবো। এই যে লেলো কত কথা বলছে। লেলো যদি এতই বলতো তাহলে লেলো গিয়ে রণদীপ্ত বাবুর ওখানে ইউ রক বলতো না, আর দালাল এই ল্যাটাদীপ্তকে তার চ্যানেল থেকে প্রমোট করতো না। এরা মেন্টালি তৈরি হয়ে গেছিল যে ক্যাথা ফিরবে না, এইগুলো আর বলছে না। এরা যদি সত্যিই চাইতো তাহলে ক্যাথা যে পুরুষের সাথে বেরিয়ে গেছে হাত ধরে, মানে ওইটাই তো আসল কারণ, সব নকড়া চকড়া করে, সেইটার থেকে তাকে বোঝাতো। আর বোঝানোর যার বিশেষ করে দরকার ছিল অমাবস্যা, ক্যাথার মা। হ্যাঁ দেখো, তার মা বিন্দাস মুড়ে আছে, যত দোষ সব নন্দঘোষদের, মানে সীমা বাদ যায় না। তাই এইগুলো নিয়েই বলবো। আচ্ছা ম্যাডাম কমাস হলো, শিপ্রা এগুলো খুব, আমার মনে হয় 6 মাস হলো বোধ হয়, খুব জোর হলে 6 মাস, 5-6 মাসের মধ্যে। তার আগে সীমা এই কথাটা বলেছে ম্যাডামের উদ্দেশ্যে, তাহলে ম্যাডাম আসার পর হয়েছে। তার আগে কি ঘটনা হয়েছে সেগুলো বলছি। তার আগে ঘটেছে ও নাকি আসতো, তাই লেলো সত্যি আসতো বলেছে। হ্যাঁ, ক্যাথার বাবার কল রেকর্ড ফার্স্ট বলেছে, সেখানে মনে হয়েছে যে ক্যাথা ফিরতো, তাই কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে? ওর বাবার যে কল রেকর্ড ফাঁস হয়েছে সেখানে ওর বাবার কিউরিসিটি হয়েছে, শিলাদেবীর ক্যারেক্টারটা বলো, ওর বাবার চরিত্র, ওর মায়ের চরিত্র ভালো না বলেছিল পাল্টি পিসো, সেটা খুব উৎসাহিতভাবে শুনেছিল। আর বলেছিল আমার মেয়ের কাঁচা বয়স, তার তো শরীরে খিদে আছে, এরকম বলেছিল। এইগুলো লেলো বাদ দিয়ে চলে গেছে। আমি বলবো বাচ্চা নেয়ার হলে সে নিত দেওয়ানি, এটা সবার কাছে এখন পরিষ্কার। বাচ্চা নেবে না বলেই বাচ্চা নেয়নি, বাতকুল্লায় ফিরবে না বলেই সে কিন্তু ঠিক জিনিসগুলো নিয়ে গেছে। আজকে আমি রাগ করে, আমার শ্বশুরবাড়ি আমার স্বামীর সাথে রাগ করে আমি কিন্তু ডকুমেন্টস নেব না, আমি আগে কোলে বাচ্চাটা নেবো। আমার তোমার সাথে কাটটি, আমি চললাম বাপের বাড়ি। কি নিয়েছে এটাই পরিষ্কার করে দিয়েছে। আমি রাগ করে যাচ্ছি, আমার মাথায় খেলবে না যে আমার এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কি কি করতে হবে, আর ওই কি কি করাতে কি কি লাগবে। লেলো মন দিয়ে শোন, পায়েল তুমিও শোনো। এই যে তোমরা যে এই যে একটা অ্যান্সার পাওয়ার পর আর একটাই চলে যাও। ক্লিন চিট দিয়েছে, ঠিক করেছে। থার্ড পার্সনের ভূমিকা কখন থাকে? যখন মাঝখানে গ্যাপ হয়। তাহলে আগে থার্ড পার্সন ধরো ল্যাটাকে, গ্যাপটা নিজেরা আবার কংক্রিট করে দিতে পারতো। তাহলে এই থার্ড পার্সন এলো যে অন্যের বউকে ভাগিয়ে নিয়ে গেল, তার ভূমিকার কথা বলো। সীমা অনেক পড়ে গেছে, সীমা ধান্দায় গেছে, সংসার ভাঙতে যায়নি। সীমা দেখেছে এই একটা সুযোগ, আমার কৃষ্ণনগর থেকে ওদের বাড়ি খুঁজে খেটে ওর অনেক ঘুরতে হয়েছিল, ভিউজ কামাবো, আসল তথ্যটা নেব, আর স্বাস্থ্য গেইন করব, সাথে আমার ডলার বাড়বে। এর বাইরে কোনো রকম সম্পর্ক গড়তে যায়নি। হ্যাঁ, অনেক বাড়াবাড়িও করেছে, তার জন্যে ওই শুনেছে, ওটাও দরকার ছিল, ওর দরকার ছিল। আর ও যেটা শুনেছে তার থেকে আগামী দিন কেউ কিছু করার আগে 10 বার ভাববে। যাকে সেটা কথা না, আমি বলছি যে মা বা যে বউ বা যে বৌমা
শ্বশুর বাড়িতে ফিরবে মনে করে, যেটা লেলো বলছে। লেলো অনেক দূরে থাকে কিন্তু ভাবনা চিন্তা একদম ওই ওই কী বলে কাছাকাছি, বডি টাচিং কথাবার্তা বলে, মানে ক্যাথার পাশেই থাকে এরকম। তো সেগুলো নিয়ে আজকে আমার বক্তব্য। বাচ্চা তো নিতে আসেনি, উল্টে বলেছে আমি ওইখানে আর ফিরবো না। সীমা যদি বলে থাকে দিদিভাই তুমি এই কাজটা করো না, গামলাকে এই সংসারে এলো না, তাহলে এর আগে দালালও বলেছে, মানে যে প্রধান দালাল ছিল সে আর দালালি করে না, এখন অনেক দালাল মানে কম্পিটিশন দিচ্ছে ম্যারাথন দৌড়ে, এরম করে যায় না ম্যারাথন দৌড়ে, তোর আগে আমি, ও একটু এগিয়ে গেল, ও বাবা তুই এগিয়ে গেলি, দেখা করতে করতে ক্যাথার কাছে কে যাবে, মানে এমন বলা আরম্ভ করলো যে ফোকলাকে সরিয়ে দিয়ে ওখানে বগদাদাকে ঢুকিয়ে দিল। ভাবলো না যে তাহলে বগদাদা তাহলে ওখানে রাত্রিও কাটায়, যে খচর মচর গজর মচর আওয়াজ, এক বাটি চিকেন পকোড়া খেয়ে নেওয়া, খাওয়ার পাশে এরকম একটা ছাওয়া, যে ছাওয়ায় আমরা বুঝতে পারছি যে ওই বাড়িতে অন্যের উপস্থিতি আছে, তাই না? মানে কি করতে গিয়ে কি হয়ে গেছে। আরে ওটা ফোকলা, ও ডোন্ট কেয়ার, ও কাউকে পাত্তা দেয় না, ও নিজের দালালদের পাত্তা দেয় না। এই যে এত গলা ফাটাচ্ছে লেলো, ও লেলোকে পাত্তা দেয়, ক্যাথা লেলোকে পাত্তা দেয়, কাউকে দেয় না। ও যেটা মনে করছে করব, তাতে কেউ যদি দেখে ফেলে ওর কিচ্ছু যায় আসে না। ও এই কারণেই বেরিয়েছে, এটা ভুললে চলবে না আপনাদের। ও ডেসপারেটলি বাচ্চা নেয়নি, বুঝতে পারছেন না? মানুষে অসুস্থ হয়ে পড়ে যে বাচ্চাটা আমি আনলাম না, আনার কোনো পন্থা অবলম্বন করেনি, কিন্তু নিজেকে গোছাতে সাজাতে রিলস করতে মত্ত হয়েছিল। এইগুলোতে আপনারা বুঝেন না। ও যেইভাবে সঙ্গীর বাড়িতে পা দেয়ালে তুলে শুয়েছিল, নোংরা লাগছিল, ওকে নোংরা, সেগুলো দেখলে বুঝবেন যে ও মেন্টালি কতটা স্যাটিসফ্যাকশান উপলব্ধ করছিল ওর মার সাথে ঘোরাফেরা করে। তাহলে আমি মনে করি আমার শ্বশুরবাড়িতে রাগারাগি হয়েছে স্বামীর সাথে, আমি যাচ্ছি বাপের বাড়ি রাগ করে, আমার ব্যাগে ডকুমেন্টস থাকবে না, তারপরে তো সোনাচুরি আছেই, তাহলে তার মা আর মেয়ে এটা 3 রাত ধরে পরিকল্পনা করেছে, এগুলো পরিষ্কার। এবার আসি, এই যে 2.5-3 মাস পরে 498A কেসটা করলো, এটার আগে কি বলেছিল সীমা এই কথাটা? না, কারণ তখন ম্যাডাম ঢোকেনি, তখন অরিন্দম যেই লিগাল অ্যাডভাইজার ঠিক করে দিয়েছিল তারা দেখছিল, সেখানেও অনেক কথা আছে, বলবেন ভেতরে খবর আপনি কোথা দিয়ে পেলেন, যার জন্য আমি বলবো না। সেখানে কাস্টডিতে, জেল কাস্টডিতে তো রেখেছিল, সেখানেও কিন্তু লম্পজম্প দিয়েছিল দালাল, মারাত্মক খুশি হয়েছিল, আত্মসন্তুষ্টিতে ভুগছিল যে শিলাদেবী, নিরঞ্জনবাবু আর সন্দীপকে আটকে রেখেছিল, আর বাচ্চাটা অরিন্দমের কাছে ছিল। চিন্তা করতে পারছেন? একটা মা সন্তান নেয়নি, কিন্তু সন্তান যেখানে আছে তাদের জেলে ভরার একটা পরিকল্পনা করেছিল। একটু যদি তার কেটে যেত বা একটু যদি কিছু একটা হতো, ওরা কিন্তু অ্যারেস্ট হতো। তাহলে কোন মা সন্তান যেখানে আছে তার শ্বশুরবাড়ির লোকদের বিনা কারণে এইরকম একটা জায়গায় দেখবে, সেটা মনে মনে চিন্তা করে? তখন সীমা বলেছিল এই কথাটা, আমরা শুনেছি অনেক পরে, যখন ডিভোর্স ফাইল করেছিল এবং কায়দা করে 2টো চিঠি বেশ কায়দা করে না পৌঁছালে, 3rd চিঠিটা যদি না পৌঁছাতো তাহলে এমনি একটা ডিভোর্স হয়ে যেত। আর এই যে সবাই বলে না দালাল বেশি করে বলে, আমি তো এই জন্যেই আজকের এই ভিডিওটা, দালাল বলে ওখানে কতগুলো শর্ত রাখা হয়েছিল, কোনো দিন ক্যাথা এসে বলেনি যে সেই শর্তের মধ্যে একটা শর্ত ছিল পাতানো দিদি, মানে সীমার এগেনস্টে যে কেস করা হয়েছে সে কেসটা তোলা হোক। দেখি বলুক তো, সন্দীপ বলুক বা ক্যাথা বলুক, তাহলে মানবো। আর আমি বলছি জোর দিয়ে, কারণ ওইখানে এরম শর্ত কোনো রাখা হয়নি। আরে নিজে খেয়ে বাপের নাম আমরা বলি সবাই, সে সন্দীপ বলো আর ক্যাথা বলো, ক্যাথা তো পুরো পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। তাহলে বোঝাতে পারছি রিকভারি হলো। কখন কথাটা বললো সীমা? যখন ইছামতি দিয়ে প্রচুর জল বয়ে গেছে, রাতের পর রাত, আরসের ভিডিও থেকে জানতে পেরেছি ঘনাই কাটিয়েছে ফোকলার সাথে ক্যাথা। আর এমনি তো মালা জপেনি, লুডো খেলেনি, কি কারণে বেরিয়ে গেছে আমরা তো সবাই জানি। তাহলে এইগুলো হওয়ার পর মানুষও বুঝেছে
এই রকম মেয়ের আর ফেরা উচিত না। আর এইটা কনফার্ম ওই ক্যাথা করে দিয়েছিল যে আমি ওই বাড়িতে আর ফিরবো না, কারণ এর উপর প্রচুর আমরা কল রেকর্ড আমরা দালালের চ্যানেল থেকে পেয়েছি, যেটা ফোকলা বলেছিল। ফোকলাই বলে দিচ্ছে। সীমা অনেক পরে এইসব তার বক্তব্যগুলো রেখেছিল। ফোকলাই বলে দিয়েছিল, হ্যাঁ কি করেছে আমি জানি, আর যে করেছে সে জানে, হ্যাঁ যে করেছে সে জানে, আর যার সাথে হয়েছে সে জানে। কিন্তু দেখো কার সাথে কি হয়েছে কিছুই রিভিল হলো না, কিছুই প্রুফ হলো না। তাই বলছি, ডুবে ডুবে জল খেলে কেউ টের পায় না। ক্যাথাও তাই করেছে। ক্যাথা সতী সাধ্বী না। আর ক্যাথা যদি এই রকম কিছু করে থাকে, উচিত ছিল কার দুটো গালে দুটো থাপ্পড় মারার, অমাবস্যার আর আউ অসুরূপী শ্বশুরের। যে আমরা দেখেছি, দেখে শুধু হয়নি, তোকে 5 দিন রেখে এসেছি, তুইও দেখেছিস। তারপরে 5 বছর পর তোর মনে হচ্ছে শ্বশুরবাড়ি করবি না। তারপরে আমরা অনেক কল রেকর্ডে শুনেছি ও বলেছে তুইও থাকবি, ও থাকবে, মানে ওর সারা শরীরে চুলকানি লেলোর মতন। লেলো, হ্যাঁ তোর স্বামীর সাথে তুই থাকিস না, যার কারণে তোর নিজের যে আকাঙ্ক্ষা, অতিরিক্ত আত্মা, যার কারণে সমস্ত লালা তোর মুখ দিয়ে ঝরে, যার কারণেই তুই একে সাপোর্ট করতে পেরেছিস। তা কর, কোনো অসুবিধা নেই। যার যার যাকে ভালো লাগতেই পারে। এই যে দালালের বুনোমোষকে ভালো লেগেছিল, এখন বুঝতে পারছে বাবারে, ওরে বাপরে বাপ। যাই হোক, তাহলে সীমা কখন বলেছে? যখন এই কেসটা অরিন্দমের সরে গেল। অরিন্দম তো আর লিগাল অ্যাডভাইজার না, অরিন্দম একটা পথ, মানে একটা ভায়া। তারা যখন সরে গেল তখন ম্যাডাম ঢুকলো। তখন ম্যাডাম এই কেসটা দেখে যখন কিষাণুর কাস্টডি ওরা করেনি কোনো দিন। ওই যে চাইল্ড কমিশন থেকে একটা লোগো দেখিয়েছিল ক্যাথা, যে বাচ্চাকে নেওয়ার জন্য আমরা এই সংস্থা থেকে যাচ্ছি চাইল্ড কমিশন। তখন ম্যাডাম এই ব্যাপারটা দেখতে আরম্ভ করলো। আমি যদি খুব খুব কেন কোনো দিক থেকে ভুল হয়ে থাকলে ম্যাডাম বলবেন, আর যারা জানো তারা বলবে। তারপর থেকেই কিন্তু এটা হয়েছে। তারপরে প্রত্যেকটা দর্শক যেটা মনে করেছে যে ও তো যে কারণে বেরিয়েছে সেটাই ফুলফিল করছে, সে তো আর সংসার করার জন্য ফিরবে না। এক্স্যাক্টলি তাই। সে ডে 1 থেকেই ভেবেছিল আমি বেরিয়ে গিয়ে নতুন চ্যানেল খুলে আমার সব ডকুমেন্টস ওইখানে রাখলে সেগুলো আর ফেরত পাবো না, যার জন্য ও নিয়ে বেরিয়ে গেছিল। ও যদি মনে করতো যে আমি রাগ করে বেরিয়েছি আমি আবার ফিরবো, তাহলে কিন্তু ডকুমেন্টস নিত না। এটা সবচেয়ে বড় প্রমাণ। আর সবচেয়ে বড় প্রমাণ, বাচ্চা রেখে এসছে। লেলো চাঁবড়ে লাল করে দেবো, ভুলভাল তত্ত্ব পেশ করবে তো। রিকভারির সময় যা পরিস্থিতি গেছে, সেখানে সীমা দৌড়ে চলে গেছে দেন এবং সেই দিনেই বাবা বাচ্চা করেনি, মুখ খারাপ করেছে সীমা, সমর্থন করি না, কিন্তু ওই পরিস্থিতিতে ও করেছে। অস্বীকারও করা যায় না। সন্দীপদের পাশে সীমা ছাড়া সেই সময় কেউ ছিল না। তারপরে ম্যাডাম দেখেছে পুরো ব্যাপারটা। তাহলে প্রত্যেকটা পদক্ষেপে বুঝিয়ে দিয়েছে যে আমি ওর সাথে ঘর করব না। আর এরা এসে গেছে উড়োখই গোবিন্দায় নমো। এরা তুমি ওই ইউ রক না বলে ওখানে যদি লিখতে পারতি যে তুমি ওর পিছন ছাড়ো, তোদেরও তো দায়িত্ব ছিল। তোরা কী করেছিস? উস্কেছিস, নোংরামিটা আরও করো, আরও করো, আরও করো, আরও করো, আরও করো। হতচ্ছাড়ি সব আজকে বলতে বসেছে যে কিমার জন্যই সংসার ভেঙেছে, মানে যাকে আমরা সীমা বলি। ওরা কিমা বলে, ওদের ক্ষমতা নেই আসল নাম ধরার। সীমা ছিল বলে আজকে সঠিক রাস্তা দেখতে পেয়েছে সন্দীপ। তারপর সন্দীপের মনে হয়েছে আর দরকার নেই দিদিকে, তাই ভিডিও করে বারণ করেছে, তাই না? কালকে আরও সে ভিডিও কে কে দেখেছ, কী বুঝলে আমাকে বলবে। যাই হোক, আমি এখানে এইটাই তুলে ধরলাম যে দালাল বুঝতে পেরেছে। আর এইটাই দালালের মানে কি বলবো, অক্ষমতা ছিল যে সময়ের কথা সময় বলেনি, অসময়ে এসে সময়ের কথা বলছে। অলরেডি আমরা জানি ও নোংরামি করবে বলে হেক্স চ্যাট করেছে। মানুষের মনে হতেই পারে টুং 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 বদ্যি বাজতেই পারে, কিন্তু হেক্স চ্যাট পর্যন্ত না গেলেও হতো। এগুলো পরিষ্কার। শিলাদেবী, নিরঞ্জনবাবু কত ভালো কত মন্দ
ওই গ্রামে গেলে গ্রামের মানুষ বলতে পারবে, আর রিকভারির সময় সব ছেটিয়ে তার উঠোনে এসেছিল, তাতেই বোঝা যাচ্ছিল। আজকে মিত্র পরিবারের দোষ দেখলে গ্রামের মানুষ ছিঁড়ে খেত। গ্রাম এরকম একটা জিনিস, ভালোর সাথেও থাকে, মন্দের সাথে দূরত্ব বজায় রাখে। সেই জায়গায় দাঁড়িয়ে তো আমরা তো দেখলাম ক্যাথাদের দোষ। ক্যাথাদের বলছে, ও বাবা এটা তো শাশুড়ি, দেখে মনে হচ্ছে মেয়ের দিদি, এরকম ব্যঙ্গ করেছে। তারপর যদি ঘরের শত্রু থাকে তাহলে আর বাইরের শত্রু দরকার লাগে না। সেটা তো রুমালি সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, তাই না? ভালো করে বুঝিয়ে দিয়েছে। তারও একটা ভূমিকা ছিল। ভাই ছোট্ট বউটা ছোট্ট ভুল করেছে, ছোট্ট ভুলটা শুধরে নিয়ে আমাকে তো ভাই জমের মতন ভয় পায়, আমি যদি বউকে এনে ভাইয়ের পাশে বসিয়ে দিই, ভাইয়ের ক্ষমতা নেই। সে করেনি, সে শুধু ধুনো দিয়েছে। আর যার দরকার ছিল দুটো ঠাটিয়ে মেরে সংসার তুই করবি না মানে, বচ্চরিত্র ছিল না তো সন্দীপ? ছিল, গায়ে হাত তুলতো দেখে মনে হয় না। কিন্তু যে বেরিয়ে যাওয়ার সেই বেরিয়ে গেছে, যাকে নেবে না মনে করেছে সে রয়ে গেছে, তার সন্তান। ওর আগামী দিন করুণ সময় আসছে, যেটা ও শুনবে কিন্তু কিছু বলতে পারবে না, আর সেটা বলবে তার সন্তান। ক্ল্যারিফিকেশন দিয়ে গেলাম, ক্লিন চিট তো অবশ্যই করে। সেই সময় দালালও রীতিমতন ক্যাথাকে বলতো, তুই শ্বশুরবাড়ি ফিরবি না, এরম স্বামীর থেকে বিধবা থাকা ভালো। এটাও তার এফেক্ট হয়েছে। সত্যি আমি কেন যাব? আরও সুন্দর ফোকলাকে পেয়েছি। দোগলা, লেলোকে বললাম, লেলোর মতন যারা যারা আছো তারা কান খুলে শুনে নাও। 1.5 বছর পর ক্লিন চিট দিচ্ছে না, 1.5 বছর পর দালাল সত্যি কথাটা বলছে। ডে 1 থেকে তার মনে ছিল, তার কন্টেন্ট তৈরি করতে হবে বলে সে বলেনি, আজকে বলছে। এটাও কন্টেন্ট। বোঝাতে পারছি বন্ধুরা? সত্যি না? চলো, এইটুখানি বলার ছিল এবং বোঝাতে পড়েছি। তার যদি মনে আসতো না আমার সন্তান যেখানে আছে সেটাই আমার আসল বাড়ি, তাহলে কেউ তাকে টলাতে পারতো না, সেই আসতো। সীমা যেটিয়ে বিদায় করে দিত, কিন্তু সে চাইছিলই তো যে আমি ফিরবো না, বাচ্চা নেব না। বাচ্চা মা নিতে পারবে না, এটা হতে পারে? হ্যাঁ, ভুলভাল বোঝাতে বসেছে। বাচ্চা না নিয়ে গিয়ে শরীরের খিদে মেটাতে চলে গেছে। লেলো বুড়ি, লুক লাইক এ ইউ। যৌবনের জ্বালা তোমার কুট 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 করছে। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে আসবো। আর বুনো মোষের মতন দোগলা মাল আমাদের ওয়াইটিতে ভর্তি, শুধু বুঝে শুনে মিশবে, নালে ঠিক সময় আসল রূপটা বেরিয়ে যাবে। লাভ ইউ অল।